শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। শুরুতে যারা লাইভে যোগদান করছেন এবং করবেন, প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আপনারা লাইভে যোগদান করছেন, প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা লাইভে যোগদান করছেন, প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা, লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। একটু লেট হয়ে গিয়েছে, আসলে বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের কারণে একটু ক্লাস টাইমটা 15 মিনিট পিছিয়ে গিয়েছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টি। এবং আবারও বলছি যে যারা লাইভে যোগদান করছেন, প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে লাইভে যোগদান করবার জন্য। আমরা এখন বাংলাদেশ বিষয়গুলি ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনায় যাচ্ছি বাংলাদেশ বিষয়গুলি লেকচার 8। অলরেডি আমরা 8-এর উপরে কয়েকটি খণ্ড আলোচনা করেছি এবং আপনারা জানেন যে আজ থেকে নতুন রুটিনে নতুনভাবে আমরা পথ চলব এবং এই নতুন রুটিন নতুন পথে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ বিষয়গুলি লেকচার 8। প্রতিদিন ক্লাস আছে, শুধু শুক্রবার আপনাদেরকে একদিন গ্যাপ দিলাম। এবং আপনারা জানেন যে আজকে বিকেল 5টাতে আবার আন্তর্জাতিক বিষয়গুলিরও কিন্তু ক্লাস আছে। ঠিক আছে, তবে তার আগে আরেকটি ঘোষণা দিয়ে রাখতে চাই, আজকে কিন্তু আমি আপনাদেরকে একটি সাম্প্রতিকের ক্লাসও প্রোভাইড করব। ঠিক আছে, আজকে আপনাদেরকে আমি একটি সাম্প্রতিকের ক্লাসও প্রোভাইড করব আজকে দুপুর 2টো থেকে, বা এটা আমি পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছি, আমি একটু সাম্প্রতিকের ক্লাসও আজকে আপনাদের জন্য উপহার দিব। তার মানে আজকে আপনাদের সাথে আমার 3বার দেখা হবে। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলিতে একবার আমাদের দেখা হচ্ছে, একবার সাম্প্রতিক ক্লাসে দেখা হবে এবং আমরা বিকেল 5টায় আবার আন্তর্জাতিক বিষয়গুলি ক্লাস করব। তো আমরা ফার্স্ট আজকে যেটা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা অলরেডি লেকচার 8-এ বাংলাদেশের জাতীয় বিষয়গুলিগুলো পড়েছি, বাংলাদেশের উপজাতি পড়েছি। এখন আমরা শিক্ষা ব্যবস্থা হয়ে গেলে আমাদের লেকচার 8 কমপ্লিট হয়ে যাবে। একটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের সংবিধানের তো 153টি অনুচ্ছেদ আছে, তাই না? তাহলে আমরা লিখে ফেলি, আমরা লেকচার কত আলোচনা করব আজকে বাংলাদেশ বিষয়গুলির, লেকচার নং 8। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি যে আমাদের সংবিধানের 153টি কি রয়েছে, 153টি অনুচ্ছেদ রয়েছে, তাই না? তো এই যে আমাদের সংবিধানের 153টি অনুচ্ছেদ রয়েছে, আমাদের 153টি অনুচ্ছেদের মধ্যে 17 নং যে অনুচ্ছেদটি রয়েছে, সেই 17 নং অনুচ্ছেদে কিন্তু সার্বজনীন শিক্ষার কথা বলা রয়েছে। তাহলে আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার কথা বলা রয়েছে? 17 নং অনুচ্ছেদে, এবং সেটি কিন্তু দ্বিতীয় অধ্যায়। সেটি কততম অধ্যায়? সেটি কিন্তু দ্বিতীয় অধ্যায়। আমরা মাথায় রাখবো যে আমাদের সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে 17 নং অনুচ্ছেদে সার্বজনীন শিক্ষার কথা কিন্তু বলা রয়েছে। মাথায় রাখতে হবে আমাদের একটি কথা, যে আমাদের বাংলাদেশে শিক্ষার হার সবচেয়ে বেশি কিন্তু বরিশাল বিভাগে। কোন বিভাগে? বরিশাল বিভাগে শিক্ষার হার কিন্তু সবচেয়ে বেশি। পরীক্ষায় কখনো যদি প্রশ্ন আসে কোন বিভাগে শিক্ষার হার বেশি, আমরা বলবো বরিশাল বিভাগে শিক্ষার হার সবচেয়ে বেশি। এবং শিক্ষার হার সবচেয়ে কম কিন্তু সিলেট বিভাগে। কোন বিভাগে? শিক্ষার হার সবচেয়ে কম কোন বিভাগে? সিলেট বিভাগে। কারণ সিলেটিরা তো ওই যে জন্মের পর থেকে তাদের একটাই ধ্যান জ্ঞান, লন্ডন যাবে, তাই কি না? লন্ডন যাবে, বিদেশ চলে যাবে। তো যাই হোক, শিক্ষার হার সবচেয়ে বেশি কিন্তু বরিশাল বিভাগে এবং শিক্ষার হার সবচেয়ে কম সিলেট বিভাগে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কিন্তু 7টি জেলাকে নিরক্ষর মুক্ত করতে পেরেছে। অন্তত তাদের মধ্যে অক্ষর জ্ঞান রয়েছে বা তারা নিজের নামটি কি করতে পারে, স্বাক্ষর করতে পারে। তাহলে নিরক্ষরমুক্ত জেলা কতটি? কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিরক্ষরমুক্ত জেলা কতটি, তখন আমরা বলে বসি নিরক্ষরমুক্ত জেলা কিন্তু 7টি। বাংলাদেশের সবচেয়ে প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা।
কি হবে? মাগুরা। সবচেয়ে প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? মাগুরা। এবং সর্বশেষ নিরক্ষরমুক্ত জেলা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। তাহলে বাংলাদেশে নিরক্ষরমুক্ত জেলা কতটি দেখছি আমরা? বাংলাদেশে নিরক্ষরমুক্ত জেলা দেখছি কিন্তু আমরা 7টি। যদি পরীক্ষাতে প্রশ্ন করে বলা হয় বাংলাদেশে নিরক্ষরমুক্ত জেলা কতটি, বাংলাদেশের নিরক্ষরমুক্ত জেলা কিন্তু 7টি। ওকে, নিরক্ষরমুক্ত জেলা কতটি? নিরক্ষরমুক্ত জেলা কিন্তু 7টি। সর্বপ্রথম নিরক্ষরমুক্ত জেলা কিন্তু মাগুরা এবং সর্বশেষ নিরক্ষরমুক্ত জেলা আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের নিরক্ষরমুক্ত জেলা কতটি? 7টি। প্রথম কোনটি? মাগুরা। এবং সর্বশেষ কোনটি বলেছি? সিরাজগঞ্জ। 1990 সালে বাংলাদেশ সরকার একটি আইন পাশ করে। 1990 সালে বাংলাদেশ সরকার একটি আইন পাশ করে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন। আপনি গরিব হন, আপনি বড়লোক হন, আপনি মধ্যম শ্রেণীর হন, কোনো সমস্যা নেই। কি করতে হবে? আপনার সন্তানকে তৎকালীন সময়ে মাধ্যমিক অর্থাৎ প্রাথমিক শিক্ষা, যেটা মাধ্যমিক বলছি কেন, প্রাথমিক শিক্ষা সেটা দিতেই হবে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি পাশ হয়েছে কিন্তু 1990 সালে। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, এটি পাশ হয়েছে কত সালে? আমরা বলে বসি বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়েছে কিন্তু 1990 সালে। ঠিক আছে, ক্লিয়ার? বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়েছে কত সালে? 1990 সালে। কোনো আইন পাশ হওয়া মানে কিন্তু ওই দিন থেকে ওই আইনটি কার্যকর তা কিন্তু নয়। মাথায় রাখবেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটা পাশ হয়েছে 1990 সালে। এই আইনটি বাংলাদেশে কার্যকর হয়েছে কিন্তু 1992 থেকে। তার মানে আপনার সন্তানকে কি করতে হবে? প্রাথমিক শিক্ষা কিন্তু দিতেই হবে। এর মধ্যে কিন্তু কোনো কি নেই, ভুল নেই। তাহলে আমাদের বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ। আইন পাশ বললে আপনি বলেন 90 সাল। এই আইনটি বাংলাদেশে কার্যকর, এই আইনটি বাংলাদেশে কার্যকর হয়েছে কিন্তু 1992 সাল থেকে। মাথায় থাকবে তো? এই আইনটি বাংলাদেশে কার্যকর হয়েছে কত সাল থেকে? 1992 সাল থেকে। এবং 1992 সালে এই আইনটি কার্যকর হয়েছিল মাত্র 68টি থানায়। মাত্র দেশের কতটি থানায়? মাত্র এই আইনটি কার্যকর হয়েছিল 68টি থানায়, 68টি থানায়। সমগ্র বাংলাদেশ ব্যাপী এই আইনটি কার্যকর হয়েছে 1993 সাল থেকে। তাহলে দেখেন, ইস্যু একটা, সাল বাড়ানো 3টা। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ। আপনি বলবেন কত? 1990। এই আইনটি বাংলাদেশে কার্যকর হয়েছে কত বলবেন? আমরা দেখছি 1992। এই আইনটি বাংলাদেশে কার্যকর হয়েছে 1900 কত সালে? 1992 সালে। এবং সমগ্র বাংলাদেশ ব্যাপী এই আইনটি কার্যকর হয়েছে কিন্তু 1993 সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সেই আইনটি কার্যকর হয়েছে সমগ্র বাংলাদেশ বললে 93 সালে। তাহলে এবার তো গরিব বাবা মা বিপদে পড়ে গেল। গরিব বাবা মার তাদের সন্তান দেখা যেত তার বাপ মার সাথে যদি একটু কাজ করতো, ঘরে তো দুটো পয়সা আসতো। কাজ করলে কি হতো? ঘরে তো দুটো পয়সা আসতো। কিন্তু এই পরিস্থিতিতে তো পয়সা আসবে না। সন্তান তো কোথায় যেতে হবে? স্কুলে যেতে হবে। সরকারও অত্যন্ত চালাক। সরকার কি করলো? 1993 সালে সরকার করলো কি? খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করলো। 1993 সালে সরকার কি করলো? 1993 সালে সরকার খাদ্যের বিনিময়ে কি চালু করলো? শিক্ষা চালু করলো। তাহলে আমরা মাথায় রাখতে পারি একটি ব্যাপার, যে বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু হয়েছে কত সালে? 1993 সালে। বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু হয়েছে কত সালে? আমরা দেখতে পাচ্ছি কিন্তু 1993 সালে। তার মানে আপনার যতগুলো বাচ্চা থাকুক, সমস্যা নেই, স্কুলে পাঠান, মাসে 15 কেজি করে গম দেওয়া হবে। তো আমি দেখলাম যে আমার তো 4টা বাচ্চা, যা বাবা যা, স্কুলে যা, 4-15 60 কেজি গম তো পাবো না। সে গম খাওয়াও যাবে বা গম বিক্রি করলেও টাকা পাওয়া যাবে। তাহলে বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু হয়েছে কত সালে? 1993 সালে। ঠিক আছে, তাহলে আবারও বলে দেই, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটা পাশ হয়েছে 90। আইনটি বাংলাদেশে কার্যকর হয়েছে কিন্তু 1992 সালে। এবং সমগ্র বাংলাদেশ ব্যাপী এই আইনটি বলবৎ হয়েছে 1993 সালে। আর সেই 93 সালেই কিন্তু চালু হয়েছে খাদ্যের বিনিময়ে কি? খাদ্যের বিনিময়ে শিক্ষা।
তাহলে আমরা সকাল থেকে দেখছি যে সংবিধানের 17 নং অনুচ্ছেদে সার্বজনীন শিক্ষার কথা বলা রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে শিক্ষার কথা বলা রয়েছে, এবং আমরা দেখেছি যে বাংলাদেশে সরকার সবচেয়ে বেশি, বাংলাদেশে আমাদের শিক্ষার হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে এবং কম দেখতে পেয়েছি কিন্তু সিলেট বিভাগে। এবং লক্ষ্য করে দেখবেন যে আমাদের বাংলাদেশে সরকার এখন পর্যন্ত 7টি জেলাকে নিরক্ষর মুক্ত করতে পেরেছে। প্রথম নিরক্ষর মুক্ত জেলা দেখেছি মাগুরা, এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম কোনটি, সিরাজগঞ্জ। সিটে বাদবাকি নামগুলো রয়েছে, দেখে নিতে পারি। তাহলে নিরক্ষর মুক্ত জেলা কতটি? 7টি। প্রথম মাগুরা, সর্বশেষ সিরাজগঞ্জ। 1990 সালে বাংলাদেশ সরকারের একটি আইন দেখেছে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, এটা পাশ করেছে, কিন্তু এই আইনটি বাংলাদেশে কার্যকর হয়েছে 92 সালে মাত্র 68টি থানায়। আর যখনই আমি সমগ্র বাংলাদেশ বলবো, যখনই আমি এটাকে সমগ্র বাংলাদেশ বলবো, তখনই এটা হবে কত? 1993। সমগ্র বাংলাদেশে আইনটি কার্যকর হয়েছে কত সালে? 1993 সালে। আর 93 সালে কি চালু হলো? খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু হয়েছে। যদি কখনো প্রশ্ন আসে খাদ্যের বিনিময়ে শিক্ষা কত সালে চালু হয়েছে? 1993 সালে। কত কেজি করে গম দেওয়ার কথা বলা ছিল? 15 কেজি করে গম দেওয়ার কথা বলা ছিল। তো আবারও বলছি, যারা লাইভে আছেন, লাইভটি পরিষ্কার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা, একটাবার একটু কমেন্ট করে নিন, আমরা আবার পড়ার মধ্যে ঢুকে যাই। যারা লাইভে আছেন, ক্লাসটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। বিধান পাওয়ার একটা কমেন্ট করেছে যে চাকরিতে আমার মুরুদ নেই, শিক্ষিত করে কোনো লাভ হয়েছে। এখানে বিধান পাওয়ার আপনাদেরকে একটা কথা বলতে চাই, জানেন আমরা না বিসিএস এগুলোর প্রতি ধাবিত, যে পড়াশোনা শেষ করার উদ্দেশ্য কি? পড়াশোনা শেষ করে বিসিএস পাওয়া। আসলে আমরা আমাদের উদ্দেশ্য থেকে দূরে সরে যাই। আমরা সবাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে থেকে আমরা অনার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করি। আমাদের যতটা বেশি কারিগরি জ্ঞান থাকবে, আমাদের যতটা বেশি মানে উদ্ভাবন বা গবেষণার চিন্তা থাকবে, তখনই কিন্তু আমরা কি করতে পারবো? আমরা কিন্তু তখনই সাকসেস হতে পারবো আর কি, ঠিক আছে? যত বেশি আমরা কারিগরি জ্ঞানের দিকে যাব, উদ্ভাবনীর দিকে যাব, তখন কিন্তু আমরা কি করতে পারবো? আমরা কিন্তু এগোতে পারবো আর কি, ঠিক আছে? আর এবার আমি যে জায়গাতে চলে যাই, হ্যাঁ, সেটি হলো যে আমাদের সর্বোচ্চ শিক্ষার হার যদি পরীক্ষাতে কখনো আসে যে কোন বিভাগে শিক্ষার হার বেশি, আমরা কিন্তু বলেছি বরিশাল বিভাগে শিক্ষার হার সবচেয়ে বেশি। আর যদি সেটা জেলা বলতো যে কোন জেলাতে শিক্ষার হার বেশি, তখন কিন্তু সেটা হয়ে যেত ঢাকা জেলা। কোন জেলাতে শিক্ষার হার বেশি? ঢাকা জেলাতে কিন্তু শিক্ষার হার সবচেয়ে বেশি। আর শিক্ষার হার সবচেয়ে কম যদি বলে কোন জেলা, তখন সেটি হবে সুনামগঞ্জ জেলা। কোন জেলা? সুনামগঞ্জ। তাহলে এখান থেকে আমরা একটু তথ্য নিয়ে নিলাম যে বিভাগ বললে বরিশাল বিভাগের শিক্ষার হার বেশি, আর শিক্ষার হার কম বিভাগ বললে সিলেট। কোন জেলাতে শিক্ষার হার বেশি, তখন সেটা বলবো কিন্তু ঢাকা জেলা। ঢাকা জেলাতে শিক্ষার হার সবচেয়ে বেশি। আর শিক্ষার হার কম কোন জেলাতে? সিলেট বিভাগের একটি জেলা সুনামগঞ্জ। সেই সুনামগঞ্জে কিন্তু শিক্ষার হার সবচাইতে কম। আমাদের বাংলাদেশে ক্যাডেট কলেজ আছে কিন্তু 12টি। ক্যাডেট কলেজ কতটি আছে? 12টি। আমরা শিক্ষার সর্বস্তর নিয়ে আলোচনা করব। আমাদের বাংলাদেশে ক্যাডেট কলেজ আছে কতটি? 12টি। আমরা জানি যে এখান থেকে প্রায় আমরা ক্লাস 6-7 থেকে ক্যাডেট প্রস্তুতি নিয়ে আমরা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই। সেখান থেকে আমরা এসএসসি, এইচএসসি কমপ্লিট করি। ক্যাডেট কলেজগুলো এমন যেটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা তা নয়, সৎ যোগ্য নাগরিক রূপে গড়ে তোলে কিন্তু একটা নিয়মানুবর্তিতার মধ্যে কিন্তু ছেলেমেয়েরা থাকে। এবং আমরা দেখেছি যারা ক্যাডেট স্কুল কলেজে লেখাপড়া করেছে তারা কিন্তু দেশের ভালো ভালো প্রতিষ্ঠানে চান্স পেয়েছে। এবং সেনাবাহিনীর যে কমিশন হয় অফিসার র্যাঙ্কে, সেকেন্ড লেফটেন্যান্ট, সেই সেকেন্ড লেফটেন্যান্টেও কিন্তু একটা সুবিধা থেকে থাকে এই ক্যাডেট কলেজের ছেলে মেয়েদের জন্য। তো আমাদের বাংলাদেশে 12টি ক্যাডেট কলেজ আছে। কতটি ক্যাডেট কলেজ আছে? 12টি ক্যাডেট কলেজ আছে বাংলাদেশে। তো এই 12টি ক্যাডেট কলেজের মধ্যে মাথায় রাখতে হবে 9টি আছে কিন্তু ছেলেদের। 9টি আছে কাদের? ছেলেদের। আর মেয়েদের আছে মাত্র 3টি। 9-3 কতটি? 12টি। যেমন দক্ষিণ আমেরিকাতে আমার 12টা দেশ আছে। দক্ষিণ আমেরিকা মহাদেশে 12টার মধ্যে 9টা ছিল স্পেনের উপনিবেশ,
আর বাদ বাকি 3টা তো আমি পড়িয়ে এসেছি, তাই কি না? বাদ বাকি 3টা কার উপনিবেশ সেটা তো আপনারা জানেনই। তো অনুরূপভাবে 12টা ক্যাডেট কলেজ বাংলাদেশে রয়েছে, আর সেই 12টি ক্যাডেট কলেজের মধ্যে ছেলেদের আছে কিন্তু 9টি, মেয়েদের আছে মাত্র 3টি। তো বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি? বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ তাহলে কোনটি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কিন্তু ফৌজদারহাট ক্যাডেট কলেজ। মাথায় থাকবে তো? বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ তাহলে কোনটি? বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কিন্তু ফৌজদারহাট ক্যাডেট কলেজ। হ্যাঁ, এটা চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে 1958 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। এটা কত সালে প্রতিষ্ঠা লাভ করেছিল? এটা প্রতিষ্ঠা লাভ করেছিল 1958 সালে। তাহলে আমরা দেখতে পেলাম বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ তাহলে কোনটি? বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এটা প্রতিষ্ঠা লাভ করেছিল কত সালে? এটা প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু 1958 সালে। এবং মেয়েদের প্রথম ক্যাডেট কলেজ যদি আপনাকে বলে, ফৌজদারহাট ছেলেদের ছিল, মেয়েদের প্রথম ক্যাডেট কলেজ যদি বলে সেটি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। সেটি কোনটি বন্ধুরা? ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। তাহলে বাংলাদেশে মোট ক্যাডেট কলেজ আমরা দেখতে পেয়েছি কতটি আছে? মোট ক্যাডেট কলেজ আছে কিন্তু 12টি, ছেলেদের 9টি, মেয়েদের 3টি। আর প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামে 1958 সালে প্রতিষ্ঠা। আর মেয়েদের কিন্তু, ঠিক আছে, মেয়েদের প্রথম কিন্তু ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 1985 সালে। তাহলে 9টি ক্যাডেট কলেজ কিন্তু আমরা দেখতে পেলাম। আমাদের বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা যতটুকু জানি যে বর্তমানে প্রায় 50টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউজিসি। তাহলে বাংলাদেশে আমরা বলছি যে বিষয়টি যে আমাদের বাংলাদেশে প্রায় 50টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে ইউজিসি, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মাথায় রাখতে হবে একটি কথা যে ইউজিসি প্রতিষ্ঠা লাভ করেছিল 1972 সালে। কত সালে? ইউজিসি প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু 1972 সালে। তাহলে আজকে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কে নিয়ন্ত্রণ করে থাকে? সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ইউজিসি প্রতিষ্ঠার সাল আমি কত বলেছি? 1972 সালে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে ইউজিসি। এবার একটি বিষয় আমরা দেখতে চাই বন্ধুরা, দেখুন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে যেহেতু এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 100 বছর পূর্তি হলো, 1921 আর এটা 2021, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো প্রশ্ন এবার কিন্তু আমাদের আসতে পারে। তাহলে দেখেন যে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু আমি বলেছি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। কি জন্য, কেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আমি যদি একটু আপনাদেরকে বলবার চেষ্টা করি তাহলে লক্ষ্য করবেন যে 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল। আমরা জানি বঙ্গভঙ্গের ফলে বাংলা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, তাই কি না? একটা ছিল পশ্চিম বাংলা আর আমরা দেখতে পেয়েছি আর একটা ছিল কিন্তু পূর্ব বাংলা। তো এর সাথে যদিও আসাম ছিল, পূর্ব বাংলা এবং আসাম। আমরা দেখেছি বন্ধুরা যে পশ্চিম বাংলাতে কিন্তু বেসিক্যালি হিন্দু সম্প্রদায়ের মানুষের বাস ছিল। পশ্চিম বাংলাতে কোন সম্প্রদায়ের মানুষ বেশি থাকতেন? হিন্দু, মানে সনাতন ধর্মাবলম্বীরা থাকতেন বেশি। আর পূর্ব বাংলাতে কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বেশি বসবাস ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে বঙ্গভঙ্গ হলো 1905 সালে, বাংলাকে দুটো ভাগে কি করে দেওয়া হলো? বাংলাকে দুটো ভাগে কিন্তু ভাগ করে দেওয়া হলো, বঙ্গমাতার অঙ্গচ্ছেদ করা হলো। আপনারা দেখেছিলেন হিন্দুরা কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা করেছে। হিন্দুরা বঙ্গভঙ্গের কি করেছিল? হিন্দুরা কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, আর মুসলমানেরা কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে ছিল, ঠিক আছে। তো কিন্তু আমরা দেখেছিলাম একটি সময় যে 1911 বাংলা যখন আবার কি হয়ে যায়, আবার একত্র হয়ে যায়, তখন কিন্তু খুশি হয়েছিল হিন্দুরা, কারণ তারা তো বঙ্গভঙ্গ মেনে নিতে পারেনি, বিরোধিতা করেছে। মানসিকভাবে ভেঙে পড়েছিল কিন্তু, ঠিক আছে, মানসিকভাবে ভেঙে পড়েছিল কারা? মানসিকভাবে ভেঙে পড়েছিল কিন্তু মুসলমানেরা।
আর সে সময় আপনারা জানেন বঙ্গভঙ্গ যখন রদ হয় 1911 সালে, তখন ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড হার্ডিন্স। কে ছিলেন? লর্ড হার্ডিন্স। তিনি কিন্তু তখন কি ছিলেন? এই অঞ্চলের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিন্স। তো লর্ড হার্ডিন্স কি করলেন দেখেন, লর্ড হার্ডিন্স তিনি মুসলমানদেরকে খুশি করার জন্য, তবে তিনি মুসলমানদেরকে একটি কথা বলেছিলেন যে মুসলিম, তোমাদের ভাগ্য উন্নয়নের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা। আমরা যখন এসেছি ব্রিটিশরা, আমরা উচ্চ শিক্ষার কথা বলেছি, তোমরা কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণ করনি। আর তোমরা উচ্চ শিক্ষা গ্রহণ করনি বলে কিন্তু তোমরা পশ্চাৎপদ হয়েছ, কিন্তু হিন্দুরা কিন্তু এদিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। তাই আমি হার্ডিন্স ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় দিচ্ছি, সেই বিশ্ববিদ্যালয়ে তোমরা লেখাপড়া করো এবং উচ্চ শিক্ষা গ্রহণ করো, নিজের ভাগ্যের পরিবর্তন তোমরা নিজে করো। তাহলে বঙ্গভঙ্গ রদ হলো 11 সালে, এবং ঠিক তার পরের বছর 1912 সালে লর্ড হার্ডিন্স একটি কমিশন গঠন করে দিলেন, যে কমিশনের নাম আমরা জানি নাথান কমিশন। কি কমিশন? যে কমিশনের নাম কিন্তু নাথান কমিশন। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে নাথান কমিশন এটা গঠন হয়েছিল কত সালে, আমরা বলতেই পারি নাথান কমিশন এটা গঠন হয়েছিল কিন্তু 1912 সালে। হ্যাঁ, স্যার নাথানের নেতৃত্বে নাথান কমিশন গঠন হয়েছিল 1912 সালে। উদ্দেশ্য কি ছিল? ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় কিনা সেটার বিষয়ে জরিপ করবার জন্য। তার মানে বুঝতে পারছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথম গঠন হয়েছিল নাথান কমিশন 1912 সালে। তাহলে বঙ্গভঙ্গ রদ হলো 1911 সালে। আমরা দেখতে পেলাম নাথান কমিশন গঠন হয়েছে কত সালে? নাথান কমিশন গঠন হয়েছে কিন্তু 1912 সালে স্যার নাথানের নেতৃত্বে। এই নাথান কমিশনের সদস্য ছিল, যেটা নিয়ে একটু মতান্তর আছে, 13 জন, কেউ কেউ বলেন 14 জন, তবে এটা সঠিক 13 জনই হবে। তাহলে দেখেন কি সুন্দর মিল, 11 সালে বঙ্গভঙ্গ রদ, 12 সালে নাথান কমিশন গঠন, আর 13 সালে 13 জন কি নাথান কমিশনের সদস্য কতজন? 13 জন, মতান্তরে বলা হয় 14 জন। তাহলে নাথান কমিশন কিন্তু কাজ শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে। কিন্তু এর মধ্যে জানেন 1914 সালে শুরু হয়ে গেল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, আর প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু নাথান কমিশনের কার্যকারিতা তেমন ছিল না। এই পরিস্থিতিতে মাথায় রাখবেন 1917 সালে পুনরায় আরেকটি কমিশন গঠন করা হয়, যার নাম ছিল স্যাডলার কমিশন। কি কমিশন? স্যাডলার কমিশন। 1917 সালে আবার একটি কমিশন গঠন হয়, স্যাডলার কমিশন। তাহলে প্রথমে কাজ করেছে নাথান কমিশন, পরবর্তীতে কাজ করেছে স্যাডলার কমিশন। এবং মূলত নাথান কমিশনের রিপোর্টকেই বলা হয় যে এই নাথান কমিশনের রিপোর্টের ভিত্তি, যেহেতু তারা আগে রিপোর্ট দিয়েছে হ্যাঁ বিশ্ববিদ্যালয় এখানে দেওয়া যাবে, সুতরাং এই নাথান কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করেছিল 1921 সালে। মাথায় রাখবেন বঙ্গভঙ্গ রদের ফসল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গভঙ্গ রদ হয়েছিল বিধায় প্রতিষ্ঠা লাভ করেছিল কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কিন্তু লর্ড হার্ডিন্স। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান কে রেখেছিলেন? আমি বলেছি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কিন্তু লর্ড হার্ডিন্স। তাহলে বঙ্গভঙ্গ রদের ফসল ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি আত্মপ্রকাশ করলো 1921 সালের 1 জুলাই। 1921 সালের কবে? 1 জুলাই। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। সেটি আত্মপ্রকাশ করেছে 1921 কবে বলেছি? 1 জুলাই। এখন প্রশ্ন, এই যে বিশ্ববিদ্যালয়টি আত্মপ্রকাশ করলো, এই বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন কিন্তু নবাব সলিমুল্লাহ। ঢাকার নবাব পরিবারের সন্তান সলিমুল্লাহ তিনি কিন্তু কি করেছিলেন? এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য কি দান করেছিলেন? এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু জমি দান করেছিলেন নবাব সলিমুল্লাহ। এবং আপনারা জানেন যে সেই যে মুসলিম লীগ গঠন হয়েছিল 1906 সালে, হ্যাঁ সেই মুসলিম লীগের প্রতিষ্ঠাতাও কিন্তু নবাব সলিমুল্লাহ বা স্যার সলিমুল্লাহ, যেটাই বলি না কেন, সেই সলিমুল্লাহ কিন্তু তার জমি দিয়েছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। প্রশ্ন তো হতে পারে কার জমির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করেছিল? আমরা জানি সলিমুল্লাহর জমির উপরে। এবং এই বিশ্ববিদ্যালয়টি যখন আত্মপ্রকাশ করে তখন এই বিশ্ববিদ্যালয়ে মূলত মানে মুসলিম ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, মুসলমানদের জন্য যেহেতু এই বিশ্ববিদ্যালয়,
তো মুসলিম ছাত্ররা থাকবে কোথায়? আজকে এত হোস্টেল, আজকে এত মেস আছে, কিন্তু তখন তো সেটা ছিল না। মুসলিম ছাত্ররা কোথায় থাকবে? তাই মুসলিম ছাত্রদের থাকার জন্য নির্মাণ শুরু হয়েছিল সলিমুল্লাহর নামে, সলিমুল্লাহ মুসলিম হল, সলিমুল্লাহ মুসলিম হল। তাহলে প্রথম নির্মাণ শুরু হয় সলিমুল্লাহ মুসলিম হল। এবং আপনারা মাথায় রাখবেন যে পরবর্তী যখন সলিমুল্লাহ মুসলিম হল নির্মাণ শুরু হয়, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিরোধিতা করেন, ঘোরতর আপত্তি জানান যে কেন এই বিশ্ববিদ্যালয়ে হিন্দুরাও পড়বে না। যেমন অনেকে প্রশ্ন করে থাকেন, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর কি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বাধা দিয়েছিলেন? বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বাধা দিয়েছেন এমন কোনো ঐতিহাসিক দালিলিক প্রমাণ কিন্তু নাই। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, উনি বলেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে কেন মুসলমানেরা পড়াশোনা করবে, এখানে হিন্দুরাও পড়াশোনা করবে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্রছাত্রীরা ভর্তি হতে শুরু করে। এবং কি হয় জানেন, যখন হিন্দু ছাত্রছাত্রীরা ভর্তি হতে শুরু করে তখন তাহলে হিন্দু ছাত্রছাত্রীরা কোথায় থাকবে? তাদের জন্য নির্মাণ শুরু হয়েছিল জগন্নাথ হল। কোন হল? জগন্নাথ হল। আজও জানেন যে হিন্দু ছাত্ররা কিন্তু জগন্নাথ হলেই থাকেন। হ্যাঁ, তাহলে দেখেন জগন্নাথ হল দেখতে পেলাম। মুসলমানদের জন্য সলিমুল্লাহ মুসলিম হল, হিন্দুদের জন্য জগন্নাথ হল। তাহলে ব্রিটিশরা অর্থাৎ খ্রিস্টানরা বাদ যাবে কেন? বৌদ্ধ খ্রিস্টানরা বাদ যাওয়ার তো কোনো কারণ নেই। বৌদ্ধ খ্রিস্টানরাও কি হবে? ভর্তি হবে। হ্যাঁ, তাদের ভর্তি নিতে শুরু করে দিল। তারা কোথায় থাকবে? তারা থাকতো তৎকালীন ঢাকা হলে। কি হল? তৎকালীন ঢাকা হলে তারা থাকতো। এখন প্রশ্ন যে আজকের দিনে ঢাকা ইউনিভার্সিটি গেলে কিন্তু ঢাকা হল পাওয়া যাবে না। আর কেন পাওয়া যাবে না? তার কারণ এই হলের নামটা পরিবর্তন হয়ে শহীদুল্লাহ হল হয়েছে। পূর্বতন ঢাকা হল বর্তমানে কি নামে পরিচিত? শহীদুল্লাহ হল নামে পরিচিত। তাহলে দেখেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সময় 3টি হল ছিল। যখন প্রতিষ্ঠা হলো, কয়টি হল নির্মাণ শুরু হলো বা হলো? 3টি হল। সলিমুল্লাহ মুসলিম হল, আমি বলেছি জগন্নাথ হল, এবং তৎকালীন ঢাকা হল যেটি আজকে শহীদুল্লাহ হল নামে পরিচিত। তাহলে প্রতিষ্ঠার লগ্ন থেকে কয়টা হল ছিল? 3টি হল আমরা দেখতে পেলাম। বঙ্গভঙ্গ হ্রদের ফসল কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি আত্মপ্রকাশ করেছে 1921 সালের 1 জুলাই। তার মানে 2021 সালের 1 জুলাই কিন্তু এই বিশ্ববিদ্যালয় তার 100 বর্ষ কি করেছে? উদযাপন করেছে। তাছাড়া বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ আন্দোলন, আপনি ভাষা আন্দোলন বলেন, আপনি সেই 62 শিক্ষা আন্দোলন বলেন, আইয়ুব খান বিরোধী আন্দোলন বলেন, 66কালীন আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন, এবং পরবর্তী সময়ে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, সব সময় কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাগ্রে থেকেছে। কথা বুঝতে পেরেছেন? সর্বাগ্রে থেকে তারা কিন্তু আন্দোলনকে কি করেছে? নেতৃত্ব দান করেছে। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার প্রশ্ন হতে পারে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আত্মপ্রকাশ করেছে, আপনারা জানেন যে একটি বিশ্ববিদ্যালয় ব্যবস্থার সবার উপরে কে থাকেন? আমি এটি বলার আগে আপনাদের কাছে একটু কমেন্ট প্রত্যাশা করছি যে একটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থার সবার উপরের পদ কোনটা? একটু কমেন্ট করেন তো, যে একটা বিশ্ববিদ্যালয় ব্যবস্থার সবচেয়ে উপরের পদ কোনটা? এটা একটু আমাকে কনফার্ম করেন, SMS করেন। SMS বলছি, আমাকে একটা দিন, কমেন্ট করুন আমাকে যে একটি বিশ্ববিদ্যালয় ব্যবস্থার সবচেয়ে উপরের মানে বড় পদ কোনটি? এটি একটু আমাকে জানাবেন প্লিজ। ধন্যবাদ। একজন কমেন্ট করেছেন, আচার্য মানে চ্যান্সেলর। আচ্ছা, ইংলিশে বলে দিলাম চ্যান্সেলর। একজন লিখেছেন ভাইস চ্যান্সেলর। আচ্ছা, আপনারা কমেন্ট করুন, আমি লাস্টে বলছি যে একটি বিশ্ববিদ্যালয় ব্যবস্থার সবচেয়ে বড় পদে কে থাকেন? একটি বিশ্ববিদ্যালয় ব্যবস্থার সবচেয়ে বড় পদে কে থাকেন? ধন্যবাদ বন্ধুরা, কমেন্ট সবাই করছেন না, যে দু একজন করেছেন। কেউ লিখেছেন চ্যান্সেলর,
কেউ লিখেছেন ভাইস চ্যান্সেলর। ঠিক আছে, আচ্ছা আমি দেখাই যে একটি বিশ্ববিদ্যালয়ের পদগুলো দেখাই। চ্যান্সেলর, আচ্ছা ফার্স্ট লিখেছি চ্যান্সেলর, তারপরে আমি লিখতে চাই ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর, আর একটা প্রো ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ যেটাকে উপ উপাচার্য বলে, উপ উপাচার্য বা প্রো ভাইস চ্যান্সেলর। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থার সবচেয়ে উপর পদ হচ্ছে চ্যান্সেলর। বর্তমানে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। বর্তমান সময়ে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে বড় পদে আছেন বা সবচেয়ে উঁচু পদে কে আছেন? চ্যান্সেলর। আর চ্যান্সেলর হয়ে থাকেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, এটা আমরা জানি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা লাভ করেছিল, তার প্রথম যিনি চ্যান্সেলর হয়েছিলেন তার নাম ছিল লর্ড ডান্ডাস। লর্ড ডান্ডাস। তাহলে যদি কখনো পরীক্ষায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? লর্ড ডান্ডাস। আর আজকে বাংলাদেশের চ্যান্সেলর কে? মহামান্য রাষ্ট্রপতি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কে? বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। আমরা একটু লিখে রাখতে পারি যে আব্দুল হামিদ স্যার, হ্যাঁ আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি কিন্তু বর্তমান সময়ে চ্যান্সেলর। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর আমরা জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর আমরা দেখতে পেয়েছি কিন্তু লর্ড ডান্ডাস, এবং বর্তমান সময়ে চ্যান্সেলর রয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ভাইস চ্যান্সেলর, বন্ধুরা চ্যান্সেলর তো সম্ভব নয় যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদারকি করা, কিন্তু সবচেয়ে সম্মানের পদে, সবচেয়ে উপর পদে রয়েছেন, কিন্তু তার একজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত থাকেন। আর তার প্রতিনিধিকে বলা হচ্ছে ভাইস চ্যান্সেলর। সংক্ষেপে আমরা কি বলি? সংক্ষেপে ভিসি বলি। ভাইস চ্যান্সেলর সংক্ষেপে বলি ভিসি। একটা জিনিস জানেন কি, জীবনের প্রথম কোনো জিনিস, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম যে কোনো কিছুর অনুভূতি মানুষ ভুলতে পারে না, তার হৃদয়ে গেঁথে থাকে। কোথায় গেঁথে থাকে? হৃদয়ে গেঁথে থাকে। তাই ঢাবির প্রথম ভিসিকেও আমরা কি করতে পারি না? ভুলতে পারি না। সে আমাদের হৃদয়ে গেঁথে আছে, তাই না? প্রথম কোনো কিছুকে ভোলা যায় না, কি থাকে? সেটি হৃদয়ে গেঁথে থাকে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হচ্ছেন পিজে হার্টস। মাথায় রাখতে হবে, ওই যে হার্ট থেকে মাথায় রাখবেন, হার্টস, পিজে হার্টস, পিজে হার্টস। ঢাবির প্রথম ভিসি ছিলেন পিজে হার্টস। পিজে হার্টস, ঢাবির প্রথম ভিসি কে ছিলেন? পিজে হার্টস। এবং মাথায় রাখতে হবে ঢাবির দ্বিতীয় ভিসিটাও গুরুত্বপূর্ণ, আমরা মাথায় রাখবো ল্যাংলি। ল্যাংলি, জিএইচ ল্যাংলি। দেখেন না, ফুটবল খেলতে গিয়ে, দৌড়াতে গিয়ে আমরা ল্যাং মারতাম, ছোটতে ফুটবল খেলতাম না, ল্যাং মেরে কে কাকে ফেলে দেওয়া যায়। তো এইভাবে মাথায় রাখবেন, ল্যাংলি ল্যাং মেরে মেরে সবাইকে ফেলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে সুদীর্ঘকালীন ভিসি ছিলেন কিন্তু ল্যাংলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে সুদীর্ঘকালীন ভিসি কে ছিলেন? ল্যাংলি ছিলেন। সেকেন্ড ভিসি, প্রায় 9 বছর সময়ের মতো তিনি উপাচার্য পদে ছিলেন। তাহলে আমি যদি বলি ঢাবির প্রথম ভিসি কে? ওই যে হৃদয়ে গেঁথে আছে, পিজে হার্টস। প্রথম ভিসি হৃদয়ে গেঁথে আছে, পিজে হার্টস বলেছি। আর আমরা দেখেছি ঢাবির দ্বিতীয় ভিসিকে, ঢাবির দ্বিতীয় ভিসি ল্যাংলি, কিন্তু তার সম্পর্কে লিখে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে সুদীর্ঘকালীন ভিসি কিন্তু জিএইচ ল্যাংলি। ওকে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর ভিসিটাও আমরা একটু দেখব গুরুত্বপূর্ণ বিবেচনায়। ঢাবির তৃতীয় ভিসি ছিলেন এএফ রহমান। এএফ রহমান, মাথায় রাখবেন এএফ রহমান, তিনি কিন্তু এই উপমহাদেশের, কারণ পিজে হার্টস বলেন ল্যাংলি, তারা কিন্তু ব্রিটিশ, এই সাবকন্টিনেন্টের নয়। তাহলে এই উপমহাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কিন্তু এএফ রহমান। স্যার এএফ রহমান, তার নামে হলও রয়েছে। সে ঢাবির তৃতীয় ভিসি। এএফ রহমান ঢাবির তৃতীয় ভিসি, কিন্তু আমি বলেছি যে তিনি কিন্তু
উপমহাদেশের মধ্যে প্রথম। তাহলে উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তাহলে কে? আমরা দেখতে পেলাম উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কিন্তু এফ রহমান। আবার প্রথম মুসলিম ভিসি কে? সেটিও হবে কিন্তু স্যার এফ রহমান। তাহলে এফ রহমান তো ব্রিটিশ নন, এই উপমহাদেশীয় মুসলিম। তাহলে উপমহাদেশের প্রথম ভিসি আমরা দেখতে পেয়েছি এফ রহমান। এবার আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই বন্ধুরা, সেটি হচ্ছে যে আমাদের যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্যকে, এফ রহমান বাঙালি না, তিনি ইন্ডিয়ান, প্রথম বাঙালি উপাচার্যকে। দেখেন পিৎজা খাওয়াইছি প্রথম, পিজে হার্টস, তো পিৎজার সাথে যদি একটা আরসি কোলা না খান তাহলে কি ভালো লাগবে? অবশ্যই একটা কোক আরসি খাওয়াই লাগবে। আরসি মজুমদার, কি বলছি আমি? আরসি মজুমদার, অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার। ঢাবির প্রথম বাঙালি উপাচার্য যদি বলে যে প্রথম বাঙালি উপাচার্যকে, তখন আপনি বলতে পারেন রমেশচন্দ্র মজুমদার। তাহলে আপনারা বুঝলেন উপাচার্য এবং উপ উপাচার্য আর চ্যান্সেলর মানে আচার্য তফাৎ আছে। চ্যান্সেলর মানে আচার্য, বাংলায় কি বলে? আচার্য, আর ইনি হলো উপাচার্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ দেখতে পাচ্ছেন কিনা? আসলে বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ চলে যাওয়ার পর নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো যারা লাইভে আছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। যারা আপনারা লাইভে আছেন, আসলে নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, বিদ্যুৎ চলে গেছে, তো যারা লাইভে আছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। ধন্যবাদ আরিফ ভাই। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আসলে এটা গ্রামীণ ফোনের নেট, এখন হয়তো বা এই নেটে একটু লেখাগুলো অস্পষ্ট মনে হতে পারে, ঝাপসা লাগতে পারে। আসেন দেখি বিদ্যুৎ কখন আসে। তাহলে আমরা যে বিষয়টা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, তখন আপনারা বলে বসবেন রমেশচন্দ্র মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য বললে কি বলবেন? আমরা বলবো রমেশচন্দ্র মজুমদার। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল, তখন একজন গুরুত্বপূর্ণ উপাচার্য, ভাষা আন্দোলনকালীন কে উপাচার্য ছিলেন সেটা একটু আমাদের দেখতে হবে। মোয়াজ্জেম হোসেন, মোয়াজ্জেম হোসেন। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 52 ভাষা আন্দোলনকালীন উপাচার্য কে ছিলেন, 52 ভাষা আন্দোলনকালীন উপাচার্য ছিলেন কিন্তু মোয়াজ্জেম হোসেন। ক্লিয়ার আপনারা? যে 52 ভাষা আন্দোলন চলাকালীন সময়ে উপাচার্য কে ছিলেন? আমরা বলতে পারি 52 ভাষা আন্দোলন চলাকালীন সময়ে উপাচার্য ছিলেন কিন্তু মোয়াজ্জেম হোসেন। ওকে, তাহলে 52 ভাষা আন্দোলন চলাকালীন সময়ে উপাচার্য কে ছিলেন? আমরা বললেই বসতে পারি মোয়াজ্জেম হোসেন ছিলেন। এবং মোয়াজ্জেম হোসেনকে নিয়ে আরেকটি কথা বলা যেতে পারে যে তিনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি প্রথম কি হয়েছিলেন? ভিসি হয়েছিলেন। তাহলে ঢাবির ছাত্র হিসেবে প্রথম ভিসি কে হয়েছিলেন? ঢাবির ছাত্র হিসেবে প্রথম ভিসি হয়েছিলেন কিন্তু মোয়াজ্জেম হোসেন। তার কারণ তার আগে যারা উপাচার্য হয়েছিলেন মানে ভিসি হয়েছিলেন কেউ কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। তাহলে মোয়াজ্জেম হোসেন প্রথম কোন ছাত্র যিনি কিন্তু কি হয়েছিলেন, যিনি কিন্তু আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, পরে শিক্ষকতা করেন এবং ভিসি হয়েছিলেন। তাহলে ঢাবির ছাত্র হিসেবে প্রথম ভিসি হয়েছিলেন কিন্তু মোয়াজ্জেম হোসেন। তাছাড়া আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে বহিষ্কার করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন চলাকালীন সময়ে। এই মোয়াজ্জেম হোসেনই কিন্তু কি করেছিলেন? আসলে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে ঢাবির ছাত্র হিসেবে প্রথম ভিসি কে হয়েছিলেন? এই যে মোয়াজ্জেম হোসেন। মানে এগুলো মজে গেছে। কেন মজে গেছে? ওই যে ছাত্র থেকে ভিসি হয়েছে। তাহলে ঢাবির ছাত্র থেকে প্রথম ভিসি কে হয়েছিলেন? আমরা দেখতে পেয়েছি ঢাবির ছাত্র থেকে প্রথম ভিসি হয়েছিলেন কিন্তু মোয়াজ্জেম হোসেন। ওকে, ঢাবির ছাত্র থেকে প্রথম ভিসি কে হয়েছেন? তাহলে আমরা দেখলাম ঢাবির ছাত্র থেকে প্রথম ভিসি হয়েছেন মোয়াজ্জেম হোসেন। ওকে, ফাইন। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলছিল, 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলছিল, সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাবির উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এটা আমি আগেও পড়িয়েছি, আবু সাইদ চৌধুরী।
আবু সাঈদ চৌধুরী। তাহলে 71 সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? 71 সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কিন্তু আবু সাঈদ চৌধুরী। এবং মাথায় রাখতে হবে একটি কথা, যে আবু সাঈদ চৌধুরী শুধু ভিসি ছিলেন না, তিনি কিন্তু মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবেও বিদেশে নিযুক্ত ছিলেন। তিনি মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবেও কি ছিলেন? বিশেষ দূত হিসেবে বিদেশে নিযুক্ত ছিলেন। এবং তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে আবু সাঈদ চৌধুরীর, লিখে রাখতে পারেন বা জানেন, প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। তা যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি, গ্রন্থটির রচয়িতাকে আবু সাঈদ চৌধুরী। 71 সালে ঢাবির ভিসি ছিলেন কে? আবু সাঈদ চৌধুরী। মুজিবনগর সরকারের বিশেষ দূত কে ছিলেন? আবু সাঈদ চৌধুরী। আমরা জানি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? আখতারুজ্জামান। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাহলে কে? আখতারুজ্জামান। আর চ্যান্সেলর তো জানেনই, মহামান্য রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রশ্নটা হতে পারে যে বঙ্গভঙ্গ হ্রদের ফসল কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই কি না? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথম কোন কমিশন গঠন হয়েছিল? তখন বলতে পারেন নাথান কমিশন 1912 সালে, যার সদস্য ছিল 13 জন। কিন্তু বিশ্বযুদ্ধের কারণে এই কমিশনের রিপোর্ট থেমে গেলেও পরে স্যাডলার কমিশন গঠন হয় এবং অনুরূপভাবে আসলে নাথান কমিশনের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু 1921 সালে কি হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করেছিল। প্রতিষ্ঠার সময় হল দেখেছিলাম 3টা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সবচেয়ে বড় পদ, আচার্য। বাংলায় বলি আচার্য, ইংলিশে বলছি চ্যান্সেলর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর হয়েছিলেন কিন্তু লর্ড ডান্ডাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে হয়েছিলেন? লর্ড ডান্ডাস হয়েছিলেন প্রথম চ্যান্সেলর। এবং ভিসি হয়েছিলেন ওই যে হৃদয়ে গেঁথে আছে, পিজে হার্টস। হৃদয়ে গেঁথে থাকবে পিজে হার্টস। ল্যাংলিকে নিয়ে একটি কথা বলেছিলাম, সবচেয়ে দীর্ঘকালীন ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনি কিন্তু ল্যাংলি। আমরা দেখেছি এএফ রহমান, যিনি প্রথম উপমহাদেশীয় এই সাবকন্টিনেন্টের এবং মুসলিম ভিসি এএফ রহমান দেখেছি। বাঙালি ভিসি আমরা রমেশচন্দ্র মজুমদারকে দেখেছি। পিৎজা খাবেন আর আরসি খাবেন না, তা তো হয় না। রমেশচন্দ্র মজুমদার। 52 ভাষা আন্দোলনে আমরা মোয়াজ্জেম হোসেনকে দেখেছি, যিনি ছাত্র হিসেবে কি হয়েছিলেন? এই বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছিলেন। আবার এটা ভেবে নিয়েন না যে ছাত্রকে নিয়ে এসে ভিসির পদে বসাইছে, না, ইনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরে শিক্ষকতা করতে ভিসি হয়েছেন। আগের ভিসিগুলো সবাই বিদেশের ইউনিভার্সিটির। এবং আমি দেখেছি যে 71 সালে মুক্তিযুদ্ধের সময় উপাচার্য ছিলেন আবু সাঈদ চৌধুরী, বিচারপতি আবু সাঈদ চৌধুরী, যিনি প্রবাসী মুক্তিযুদ্ধের দিনগুলি একটি গ্রন্থ লিখেছেন। এবং মাথায় রাখতে হবে আপনাদের একটি কথা, যে বর্তমান ভিসি কিন্তু আখতারুজ্জামান। ঠিক আছে, বর্তমান ভিসি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে? আখতারুজ্জামান। তাহলে এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল, একটি কথা মাথায় রাখবেন, যে প্রতিষ্ঠার সময় থেকে একটি বিষয়ে লক্ষ্য রাখবেন, যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু মুসলিম মেয়েরা পড়াশোনা করতো না। কারণ সে সময় তো মুসলমান বা মুসলিম মেয়েরা ঘরের বাইরে সেভাবে বেরোতো না বা পড়াশোনা করতো না। তাই ঢাবির প্রথম ছাত্রী কিন্তু একজন হিন্দু মেয়ে, নীলা নাগ। কি বলেছি? নীলা নাগ। ঢাবির প্রথম একজন ছাত্রী কিন্তু হিন্দু, হ্যাঁ, নীলা নাগ বলেছি। কিন্তু যদি মুসলিম ছাত্রী বলে তাহলে হবে মিস ফজিলাতুন্নেসা। যদি মুসলিম ছাত্রী বলে যে ঢাবির প্রথম ছাত্রীকে, তাহলে নীলা নাগ। কিন্তু মুসলিম ছাত্রী বললে মিস ফজিলাতুন্নেসা। এবং জানেন, মিস ফজিলাতুন্নেসা তিনি কিন্তু গণিতের ছাত্রী ছিলেন এবং গণিতে তিনি এমএতে প্রথম, অর্থাৎ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন কিন্তু প্রথম মুসলিম ছাত্রী মিস ফজিলাতুন্নেসা। এবং তৎকালীন সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ দুটো পত্রিকার মধ্যে এই মিস ফজিলাতুন্নেসাকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, সরাসরি লাঠিতে লাঠিতে যুদ্ধ। ঠিক আছে, সরাসরি লাঠিতে লাঠিতে যুদ্ধ, তাই কি না? এটা কোন সমাস? আচ্ছা, সেটা বলবেন কোন সমাস বা কোন কারক, সেটা পরের কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ফজিলাতুন্নেসাকে কেন্দ্র করে ঢাকার দুটো পত্রিকা, একটি পত্রিকার নাম আমি বলি মাসিক মোহাম্মদী, একটি পত্রিকার নাম হচ্ছে মাসিক মোহাম্মদী, আর আরেকটি পত্রিকা ছিল সওগাত। বন্ধুরা, মাসিক মোহাম্মদী এই পত্রিকাটা রক্ষণশীল পত্রিকা ছিল। এই পত্রিকাটা কি ছিল? মাসিক মোহাম্মদী পত্রিকাটা রক্ষণশীল ছিল।
ওকে, আচ্ছা। আর এই সাওগাত পত্রিকা কিন্তু লিবারেল ছিল, লিবারেল। একটা বিষয় মাথায় রাখতে হবে, বেগম রোকেয়া সাখাওয়াত তিনি কিন্তু এই সাওগাত পত্রিকাতেই লিখতেন। হ্যাঁ, বেগম রোকেয়া সাখাওয়াতের ম্যাক্সিমাম লেখা এই সাওগাত পত্রিকাতে প্রকাশ পেয়েছে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি পত্রিকা নারী জাগরণের ক্ষেত্রে। যে পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। সাওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন ছিলেন। তো এই সাওগাত পত্রিকা করেছিল কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী মিস ফজিলাতুন্নেসা, যিনি গণিতে প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন, তার একটি ছবি, কোট প্যান্ট পরিহিত ছবি এই সাওগাত পত্রিকা ছেপেছিল মোহাম্মদ নাসির উদ্দিন। আর এতে করে কিন্তু একটা রেভুলেশন হয়ে গেল যে মুসলিম কোনো মেয়ের ছবি প্রথম প্রকাশ পেল, তাও আবার কি পত্রিকাতে, কোট প্যান্ট পরা ছবি। এবং মাসিক মোহাম্মদী এটা নিয়ে ভীষণ রুষ্ট হয়েছিল সাওগাতের উপরে, এবং এই উভয়ের মধ্যে কিন্তু বেশ দ্বন্দ্ব সংঘাত হয়েছিল মাসিক মোহাম্মদী এবং সাওগাতের মধ্যে, ঢাবির প্রথম ছাত্রী মিস ফজিলাতুন্নেসার ছবি ছাপাকে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কয়েকটি গুরুত্বপূর্ণ চেয়ার রয়েছে শিক্ষা গবেষণার জন্য, অর্থাৎ গবেষণার জন্য কিছু চেয়ার রয়েছে সম্মানসূচক। যেমন আপনি যদি ইতিহাস বিভাগে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আপনি গেলে আপনি কিন্তু দেখতে পাবেন সেখানে বঙ্গবন্ধু চেয়ার আছে। কি চেয়ার? বঙ্গবন্ধু। যদিও বঙ্গবন্ধু কিন্তু আইন বিভাগের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের ছাত্র ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু চেয়ার এটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। তাহলে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করে বলি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে কি চেয়ার রয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে বঙ্গবন্ধু, এগুলো গবেষণা চেয়ার। ঠিক আছে, এই চেয়ারে কেউ না কেউ নিযুক্তি পান, তারা গবেষণা করেন। ঠিক আছে, গবেষণা চেয়ার সম্মানসূচক। তাহলে বঙ্গবন্ধু চেয়ার কোথায় রয়েছে? ইতিহাস বিভাগে রয়েছে। যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ বিভাগে যান, উইমেন স্টাডিজ বিভাগে গেলে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু রোকেয়া চেয়ার রয়েছে। কি চেয়ার রয়েছে? উইমেন স্টাডিজ বিভাগে কিন্তু রোকেয়া চেয়ার রয়েছে। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আছেন, আমরা জানি। চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী রয়েছেন। তো সেই হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী। এবং হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোনো ব্যক্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন। এটা একটু লিখে রাখতে পারেন যে হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোনো ব্যক্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট, ডক্টরেট অফ লিটারেচার পেয়েছেন। যে হরপ্রসাদ শাস্ত্রী আমরা জানি চর্যাপদের আবিষ্কারক, যে হরপ্রসাদ শাস্ত্রী আমরা জানি তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু চেয়ার আছে ইতিহাস বিভাগে। আপনারা যদি উইমেন স্টাডিজ বিভাগে যান, উইমেন স্টাডিজ বিভাগে যান, সেখানে আপনারা দেখতে পাবেন রোকেয়া চেয়ার রয়েছে। কি চেয়ার রয়েছে? উইমেন স্টাডিজ বিভাগে কিন্তু রোকেয়া চেয়ার রয়েছে। যেমন পদার্থবিজ্ঞান বিভাগে কিন্তু সত্যেন্দ্রনাথ বসুর নামে বোস চেয়ার রয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগে কি চেয়ার রয়েছে? সম্মানসূচক বোস চেয়ার রয়েছে। বাংলা বিভাগ যদি আমি আসি, বা আমি যদি আপনাদেরকে রাষ্ট্রবিজ্ঞান বলি, রাজ্জাক চেয়ার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কি চেয়ার রয়েছে? রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কিন্তু রাজ্জাক চেয়ার রয়েছে। ওকে, তো রাজ্জাক চেয়ার কোথায় রয়েছে? রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রয়েছে। আর ডক্টর আহমেদ শরীফ চেয়ার রয়েছে বাংলা বিভাগে। এই চেয়ারগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা শুধু প্রিলি নয়, এটা ভাইবার জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বঙ্গবন্ধু চেয়ার কোন বিভাগে আছে? ইতিহাস বিভাগে রয়েছে। আমরা যদি প্রশ্ন করে বলি যে বেগম রোকেয়া চেয়ার উইমেন স্টাডিজ বিভাগে রয়েছে, ডক্টর আহমেদ শরীফ চেয়ার বাংলা বিভাগে রয়েছে, রাজ্জাক চেয়ার রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ঠিক আছে বন্ধুরা, এবং সত্যেন্দ্রনাথ বসুর নামে বোস চেয়ার রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগে। বোস চেয়ার কোন বিভাগে রয়েছে? পদার্থবিজ্ঞান বিভাগে রয়েছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক আমরা কি দেখতে পেয়েছি? সম্মানসূচক কিন্তু আমরা কিছু চেয়ার দেখেছি, যে চেয়ারে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নিযুক্তি পান এবং গবেষণা করেন ওই চেয়ারের অধীনে থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সমাবর্তন আরেকটি গুরুত্বপূর্ণ। সমাবর্তন আমরা সবাই বুঝি, কারণ আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া কমপ্লিট করে বেরোই আমাদেরকে কিন্তু জাস্ট একটা প্রভিশনাল সার্টিফিকেট দেয়। ঠিক আছে, এত পচা কাগজের দেখে মনে হয় এটা কি পেলাম এত কষ্ট করে পড়াশোনা করে, কিন্তু আমাদের মূল সার্টিফিকেট কিন্তু আমরা সমাবর্তনের সময় পেয়ে থাকি। আমরা সমাবর্তন মানে সমভাবে আবর্তন। ঠিক আছে, আমরা যারা পাশ করে বেরিয়ে চলে যাই একটা সময় আমাদের সমাবর্তন অনুষ্ঠান হয়, সেই সমাবর্তন অনুষ্ঠানে আমরা যোগদান করি, আমরা আমাদের সার্টিফিকেট নেই। ঠিক আছে, কালো গ্রাউন্ড পরি, মাথায় টুপি পরি, ওটাই সমাবর্তন অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1921-এ, তার প্রথম সমাবর্তন হয়েছিল কিন্তু 1923-এ। প্রথম মাথায় রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল 1921-এ, কিন্তু তার প্রথম সমাবর্তন হয় 1923-এ। গুরুত্বপূর্ণ এই বিষয়টা মাথায় রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সমাবর্তন হয়েছে কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সমাবর্তন হয়েছে কিন্তু আমরা দেখলাম 1900 কত সালে হয়েছে? 1923 সালে হয়েছে প্রথম সমাবর্তন। এবং একটি বিষয় মাথায় রাখবেন যে 1975 সালের 15ই আগস্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সমাবর্তন ছিল, কিন্তু জানেন সেদিন তো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, সে সমাবর্তন অনুষ্ঠানটি হয়নি। বাংলাদেশ স্বাধীন হবার পরে প্রথম সমাবর্তন হয়েছে 1999 সালে। বাংলাদেশ স্বাধীন হবার পরে প্রথম সমাবর্তন হয়েছে 1999 সালে। তাহলে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সমাবর্তন হয়েছে 1923-এ, আর স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সমাবর্তন হয়েছে কিন্তু 1999 সালে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং মাথায় রাখবেন এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। আমি আয়তন বলিনি, আয়তন বললে চেঞ্জ হয়ে যাবে। যদি সিম্পলি বলে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ঢাকা, কারণ ছাত্রছাত্রী বিভাগ, অনুষদ, হ্যাঁ সব কিছু কিন্তু এখানে বেশি রয়েছে। তাই সিম্পলি যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি, তখন আপনি বলতে পারেন বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়, আমি কিন্তু আয়তন কিছু বলিনি, সিম্পলি বলেছি বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি। যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি, আপনি বলে বসবেন বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে ফাইন, তাহলে আমরা দেখতে পেলাম বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় তাহলে কোনটি? বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পেয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যে জায়গাতে চলে যেতে চাই সেটি হলো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সাল কত দেখেছি? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সাল 1921। আর নিশ্চিত মনে আছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করে কে? এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমরা জানি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ডক্টর শহীদুল্লাহ কিন্তু বর্তমানে ইউজিসির চেয়ারম্যান। ডক্টর শহীদুল্লাহ এখন বর্তমানে কার চেয়ারম্যান? ইউজিসির চেয়ারম্যান। তাহলে ঢাবি প্রতিষ্ঠা হয়েছে 1921। তারপর একটা প্রতিষ্ঠা সাল দেখে নেই, রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953। উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কত সালে? রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 1953 সালে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 1961। দেখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটাকে কিন্তু একসময় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বলা হতো, সেটি এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটার প্রতিষ্ঠা সাল কিন্তু আমরা দেখতে পেয়েছি 1961। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছে 1962, যেটাকে আমরা বুয়েট বলি, যেটাকে কি বলি? বুয়েট। ঠিক আছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কত সালে? 1962 সালে। 1966 সালে প্রতিষ্ঠা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং খুবই সুন্দর পাহাড় প্রাকৃতিক পরিবেশে একটি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং যেটি কিন্তু আয়তনে সবচেয়ে বৃহত্তম বিশ্ববিদ্যালয়। যদি পরীক্ষাতে কখনো প্রশ্ন হয় আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি, মাথায় রাখবো আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে দুভাবে প্রশ্ন হবে, বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাট যখনই বলবে আয়তনে বড় বিশ্ববিদ্যালয়, তখনই গিয়ে কি বলে বসবো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যার প্রতিষ্ঠা সাল আমরা দেখেছি 1966। 1970 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছিল কত সালে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছিল 1970 সালে। মাথায় রাখবেন আপনারা একটি কথা, যে আমাদের বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় যদি বলে সেটি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আবাসিক বিশ্ববিদ্যালয় কোনটি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 1980 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, যদিও এটা গাজীপুরে প্রতিষ্ঠা লাভ করেছিল, কিন্তু পরে এটাকে কুষ্টিয়াতে স্থানান্তর করা হয়। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে রয়েছে। তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় আমি কত বলেছি বন্ধুরা? ইসলামী বিশ্ববিদ্যালয় বলেছি কিন্তু আমি 1980। তাহলে 1980-তে প্রতিষ্ঠা লাভ করে ইসলামী বিশ্ববিদ্যালয়। 1992 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। দুটো বলবো আমি, একটি হলো বউ, আমি যেটাকে বউ বলি, কি বলি বলে থাকি, বউ বলে থাকি, BOU। বউ মানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আর একটা বলতে পারি ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বউ এবং ন্যাশনাল দুটোই কত হবে? 1992। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটি কিন্তু 1997 সালে। যেটির পূর্ব নাম ছিল ঢাকা PG হসপিটাল, সেই ঢাকা PG হসপিটাল হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এটি প্রতিষ্ঠার সাল আমি কত বলেছি? 1997। আজকে 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশে রয়েছে, কিন্তু প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনটি? প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। যেমন 2005 সালে প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, যেটি ঢাকা পূর্বতন ঢাকা জগন্নাথ কলেজ, সেটি হয়ে যায় 2005-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া ইউনিভার্সিটি 2008 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে। কথা বুঝতে পেরেছেন? খুবই সুন্দর একটি বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা লাভ করেছিল কত সালে? 2008 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এবার আমরা যে জায়গাতে চলে যেতে চাই সেটি হলো, আরেকটি বলতে চাই যে 2015 সালে প্রতিষ্ঠা লাভ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠা লাভ করেছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তাহলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা লাভ করেছে কত সালে? 2015 সালে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠা লাভ করেছে কিন্তু রবীন্দ্র ইউনিভার্সিটি। বেগম রোকেয়া দেখেছে কত? 2008 সালে। তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিভার্সিটির আমরা প্রতিষ্ঠা সাল আমরা দেখছি। একটি কথা মাথায় রাখবেন, অনেক ডিটেলস আমরা ঢুকবো আস্তে আস্তে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে দেখা যাবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, তাছাড়া দেখা যাবে বাংলাদেশে শিক্ষা নিয়ে যারা কাজ করছে, ঠিক আছে, বাংলাদেশের শিক্ষা কমিশন, ঠিক আছে, বা প্রণয়ন কমিটির নীতিগুলো কি, এগুলো কিন্তু আমরা দেখব। ব্যানবেইজ দেখব, ন্যাম দেখব, ঠিক আছে, ন্যাম দেখব, নাইম যেটাকে বলা হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আরেকটা ক্লাস নিব এর উপরে। তাহলে আমরা দেখছি যে 1921 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, 53-তে বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়, 61-তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, 62-তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটি আয়তনের সবচেয়ে বৃহত্তম বিশ্ববিদ্যালয়। 1970 সালে আত্মপ্রকাশ করেছিল কিন্তু আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় যাকে বলা হচ্ছে। 1980 সালে দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়। 1992 সালে দুটো বউ এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়। 97 গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আবারও বলি, আজকে 4টা মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি আগে কি ছিল? ঢাকা PG হসপিটাল নামে পরিচিত ছিল। আমরা দেখেছি 2005-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং আমরা দেখতে পেয়েছি 2008-এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেখেছি, এবং 2015-তে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরে দেখেছি কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এখানে একটি কথা আমি মাথায় রাখতে আপনাদেরকে বলতে চাই, সেটি হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলাদেশের 3টি জায়গাতে এসেছেন মূলত তার জমিদারি তদারকিতে। একটি নওগাঁর প্রতিসর, একটি নওগাঁর কোথায়? একটি হলো নওগাঁর প্রতিসর। একটি জায়গায় এসেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর, এবং আরেকটি জায়গা হচ্ছে যে তিনি কিন্তু কুষ্টিয়ার শিলাইদহ। কুষ্টিয়ার কোথায়? শিলাইদহ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতটি জায়গায় এসেছেন তার জমিদারি তদারকির কাজে? তিনি কিন্তু 3টি জায়গাতে এসেছেন। প্রতিসরে এসেছেন, শাহজাদপুরে এসেছেন, শিলাইদহতে তিনি কিন্তু এসেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা জায়গাতে তিনি এসেছেন?
3টি জায়গাতে কিন্তু তিনি এসেছেন। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং 1936 সালে লিখে রাখতে পারেন, 1936 সালে শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি দেওয়া হয়েছিল? ডিলিট উপাধি দেওয়া হয়েছিল। তাহলে বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করছে কে? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি। ডক্টর শহীদুল্লাহ আমি বলেছি ইউজিসির বর্তমান চেয়ারম্যান। তাহলে ইউজিসির প্রধানকে কি বলা হয়? চেয়ারম্যান বলা হয়ে থাকে। আমরা কিছু পাবলিক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাল দেখলাম, তবে তার মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি। 1921 সালের 1 জুলাই আত্মপ্রকাশ করেছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দুটো দিবস আছে কিন্তু, একটি শোক দিবস, একটি কালো দিবস। কালো দিবস পালন করা হয়ে থাকে সাধারণত 23 অগাস্ট 2007 সালে ফখরুদ্দিনের আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মারধর গ্রেপ্তার করেছিল এই ফখরুদ্দিন সরকার, সেটা কালো দিবস পালন করে থাকে। আর একটা 15ই অক্টোবর, যেদিন আসলে জগন্নাথ হলের ছাদ ধসে পড়ে প্রায় 40 ঊর্ধ্ব ছাত্র, কর্মকর্তা, কর্মচারী, অতিথি নিহত হয়েছিলেন, সেটা কিন্তু শোক দিবস। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করে কালো দিবস, আমি বলেছি আরেকটি কি? শোক দিবস। ঠিক আছে, কালো দিবস বলতে যেদিন ফখরুদ্দিন আমাদেরকে মারধর করেছে ওই সরকারের আমলে সেটা, আর শোক দিবস মানে যেদিন জগন্নাথ হলের ছাদ ধসে পড়ে গিয়েছিল বা যে হতাহতের ঘটনাগুলো ঘটেছিল। তাহলে আজকে আমরা জাস্ট এই প্রাথমিক আলোচনায় এইভাবে রাখলাম। আগামীকালকের ক্লাসটা কিন্তু সকাল 11টায় গুরুত্বপূর্ণ, যেখানে আমরা শিক্ষা বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, আমরা জাতীয় শিক্ষানীতি কি, ঠিক আছে, বা আমাদের গ্রেডিং সিস্টেম, ওভারঅল এক কথায় আমরা আমাদের শিক্ষার একটা গুরুত্বপূর্ণ সাইড আমরা পড়ব। ঠিক আছে, আগামী ক্লাসে। এবং আগামীকালকে আমি এই চ্যাপ্টারটা কি করে দিব? শেষ করে দিব। পরশুদিন থেকে আমি লেকচার 9-এ প্রবেশ করব। তো আজকে ক্লাসটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। এবং আমি বলেছি যে বিকেলে তো আমি আরেকটা ক্লাস নিব আন্তর্জাতিক অঙ্গনে, আর তাছাড়া আজকে যে কোনো সময় আমি একটা সাম্প্রতিকের ক্লাসও আপলোড করে দিব। ঠিক আছে, সেই ক্লাসও আপনারা দেখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যেটুকু পড়ালাম এই পড়াটুকু গুছিয়ে রাখেন, ঠিক করে রাখেন। আর প্রতিদিন, শুধু শুক্রবার ব্যতীত প্রতিদিন সকালবেলা পড়বো বাংলাদেশ, বিকেলে পড়বো আমরা আন্তর্জাতিক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।